ইউনিয়নে এসে আমাদের কোনোভাবেই মনে হচ্ছিল না, যেহেতু ঢাকায় থাকা হয়, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, যে আমাদের রায়পুরা থানায় এত অবহেলিত একটা ইউনিয়ন এখনো আছে। এখানে এসে আমার কাছে মনে হয়েছে চাঁদপুর ইউনিয়নে আমরা মনে হয় এখনো 90 দশকে পড়ে আছি, 2000 সালের আগে। তো বাংলাদেশে দেখেন, এর আগের যে সরকার ছিল সে সরকার এদেশকে কিন্তু মধ্যমায়ের দেশ, উন্নত দেশ হিসাবে ঘোষণা করছিল। আপনারা জানেন উন্নত দেশের অবস্থা কি এরকম থাকে নাকি? এখন পর্যন্ত আপনারা দেখেন সবচেয়ে যে কষ্টের বিষয়, এখানে আমি বিভিন্ন এলাকায় গিয়েছি, বাড়ি ঘরগুলোর যে অবস্থা, সেগুলোরে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত করছে, এই বাড়িঘরগুলোকে ধ্বংস করছে এরকম দেখে কোনোভাবে মনে হয় নাই। মনে হয় জংলা থেকে কোনো হিংস্র প্রাণী এসে এখানে বাড়িগুলোকে আক্রমণ করে গেছে, বাড়িগুলোকে ধ্বংস করে গেছে, এমন একটা অবস্থা। এখানে কোনো মানুষ বসবাস করে এরকম পরিবেশ মনে হয় নাই। মনে হয়েছে যে আফ্রিকার জঙ্গলে যেমন মানুষ হিংস্র হয়ে যায়, মানুষ মানুষকে খেয়ে ফেলে, এখানে মনে হয় এরকম কোনো মানুষ আসছে, তারা বাড়িঘরগুলোকে এভাবে খেয়ে ফেলছে, এরকম একটা পরিবেশ। একইভাবে আপনারা রাস্তাঘাটগুলোর অবস্থা যদি দেখি, তাহলে মনে হবে যে বাংলাদেশের আমরা একটা সবচেয়ে অবহেলিত একটা অঞ্চলে আছি। আমি বলেছিলাম যে 90 দশকে এরকম অবস্থা ছিল, আমরা দেখেছিলাম রাস্তাঘাটগুলো ভাঙা, যেখানে সেখানে অবস্থা, এলোমেলো ঘর বাড়ি, এরকম একটা অবস্থা। তো সবকিছু মিলিয়ে চাঁদপুর ইউনিয়ন রায়পুরা থানার মধ্যে একটি অন্যতম অবহেলিত ইউনিয়ন। আমরা দেখেছি এইখানে অনেক দায়িত্বশীল এমপি হয়েছে, রায়পুরা থেকে মন্ত্রীও হয়েছে, এমপি হয়েছে বিভিন্ন দল থেকে। স্বাধীনতার 54 বছর হয়েছে, 54 বছরে চাঁদপুরের সাথে রায়পুরা থানার সংযোগ সড়ক হয় নাই। এমনকি চরাঞ্চল যে নতুন থানা হতে যাচ্ছে, আপনারা জানেন আমরা কিছুদিন আগে এই চরাঞ্চল থানার জন্য আন্দোলন করেছিলাম, সমাবেশ করেছিলাম সেই আলীনগর বাজারে। তারপরে আমাদের সাথে আরো অনেক দল করেছিল, সেগুলোর বিনিময়ে নতুন একটা চরাঞ্চল থানা হচ্ছে। আমরা দেখবো চরাঞ্চল থানাও যদি হয়ে যায়, সেটার সাথেও চাঁদপুর ইউনিয়নের সংযোগ হবে না। তাইলে আমরা তো পিছাই রইলাম। আমরা কি পাইলাম? আমি আপনাদেরকে মুরব্বিয়ানি কেরাম, আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করাতে চাই। আপনারা অনেক দলকে, অনেক ব্যক্তিকে, অনেক প্রতীককে আপনারা বিজয় করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, অনেক সময় নষ্ট করেছেন। বিনিময়ে কি পেয়েছেন? ঝগড়ার পর ঝগড়া হয়েছে, আপনাদের বাড়িঘর লুটপাট হয়েছে, বিনিময়ে নেতারা রায়পুরায় বসে টাকা পেয়েছে। বিনিময়ে আমরা কিছু পাই নাই, আমরা পেয়েছি আমাদের ধ্বংস। বিদেশ থেকে আমাদের সন্তানরা কষ্ট করে নিজের মা বাপকে ফেলে, বউ স্ত্রী সন্তানকে ফেলে সেখানে কষ্ট করে টাকা পাঠায়, সেগুলো এখানে মানুষ ধ্বংস করছে, এরকম একটা পরিবেশ আমরা পেয়েছি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমি বলতে চাই, আমরা মূলত 3টা বিষয় নিয়ে রায়পুরায় কাজ করতেছি। সবচেয়ে প্রধান বিষয় সেটা হলো অবকাঠামোর উন্নয়ন। আপনারা দেখেন, আরেকটা বিষয় আপনাদের নজরে আনতে চাই, রায়পুরার মধ্যে শিক্ষার হার মাত্র 40%, তার মানে 60% মানুষই শিক্ষার বাহিরে। যেখানে শিক্ষা নাই সেখানে মারামারি হবে, হিংস্র আচরণ হবে, মানুষে মানুষে খুনোখুনি হবে, এক মানুষ আরেক মানুষকে ধ্বংস করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? এই জন্য আমরা টার্গেট নিয়েছি 1 নাম্বার ভিশন, রায়পুরায় সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছায় দিতে হবে। 2 নাম্বার দেখেন, আমাদের এই রায়পুরা থানা 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, নরসিংদী সদর উপজেলা 2টা থানায়, 12টা ইউনিয়ন, 2টা পৌরসভা, 2টা থানায়, আর রায়পুরা 1টা থানায়, 24টা ইউনিয়ন, 1টা পৌরসভা। নরসিংদী পলাশ 2 আসন, 4টা ইউনিয়ন, 1টা পৌরসভায় 5টা 1টা আসন হয়েছে, ওইখানে 1টা থানা, 1টা উপজেলা। একইভাবে আপনারা যদি দেখেন শিবপুরে 9টা ইউনিয়ন, আর রায়পুরায় আমাদেরকে গর্বে ভরে বলতে হয়, গাল ফুলিয়ে বলতে হয় আমাদের উপজেলা বড়, এটাই আমাদের পাওনা, এছাড়া আর কিছু নাই। আর কিন্তু আপনারা জানেন না, বড় উপজেলা হওয়ার কারণে এবং রায়পুরায় বিশাল বিস্তৃতি হওয়ার কারণে সরকারের উন্নয়নের যে সুযোগ সুবিধাগুলো, এগুলো যথাযথভাবে পৌঁছায় না। যদি আমাদের এই উপজেলাটা, রায়পুরা উপজেলাকে 3টা ভাগে ভাগ করা যায়, রায়পুরা পশ্চিমাঞ্চল, রায়পুরা পূর্বাঞ্চল, রায়পুরা চরাঞ্চল, 3টা থানা হয়,
3টা উপজেলা হয়, তাহলে এখানে মানুষের সরকারি সার্ভিসগুলো যথাযথ পাবে এবং একইভাবে আইন শৃঙ্খলার আওতায় থাকবে এবং সরকারের শিক্ষা ব্যবস্থার আওতায় থাকবে। না হইলে কিন্তু এগুলো কোনোটাই বাস্তবায়ন হবে না। এই জন্য আমরা 2য় নম্বরে নিয়েছি, সেটা হলো রায়পুরার মধ্যে বিকেন্দ্রীকরণ, রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষের কাছে উন্নয়নের সরকারি সুবিধাগুলো পৌঁছে দেওয়া। 3 নাম্বার আমরা যেটা নিয়েছি সেটা হলো, দেখেন আমরা যে 54 বছর ধরে এখানে আছি, অনেক দল ক্ষমতায় গিয়েছে, অনেক ব্যক্তি বিজয় হয়েছে, একজনই প্রায় 30 বছরের উপরে বারবার নির্বাচিত হয়েছেন। দেখেন বিনিময় কি হয়েছে? বিনিময় হয়েছে এখানে দলীয় বিভেদ বেড়েছে। আমরা দেখেছি গত 17 বছর যে সরকার এখানে ক্ষমতায় ছিলেন, ওনারা থাকা অবস্থায় আমরা দেখেছি বিএনপির অনেক ভাইরা এলাকায় থাকতে পারেন নাই, ঠিক না? অপরাধ না করে এলাকায় থাকতে পারেন নাই। একইভাবে এখনো আবার আমরা দেখছি বিএনপি ক্ষমতায় আসবে একটা ভাব আছে, আওয়ামী লীগ করে অপরাধ না করে তারাও বাড়িতে থাকতে পারে। তাইলে কি হইলো? আগের রাওয়া খারাপ ছিল, আমরাও খারাপ করতেছি, তাইলে তো আর পরিবর্তন হইলো না। কি বলেন আপনারা? একের পর এক এইভাবে চলতে থাকবে, এইভাবে আর কতদিন চলবেন? আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বিএনপি আমাদের ভাই, আমাদের কলিজার ভাই। যারা বিএনপি করেন ওনারা আমাদের আপন মানুষ। এবং একইভাবে আওয়ামী লীগ যারা করেন, যারা অপরাধ করেন নাই, মানুষের সম্পদ লুণ্ঠন করেন নাই, মানুষকে হানাহানিতে লিপ্ত করেন নাই, তারাও আমাদের ভাই। সবাইকে নিয়ে যদি আমরা রায়পুরা গড়তে না পারি, এই হানাহানি চলতেই থাকবে। এই দুই দলের মধ্যে সম্প্রীতি নিয়ে আসতে হবে। যারা অপরাধ করবে তারা দলীয় থাকলেও তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব, আর যারা দলীয় তার দলের মতো কাজ করবে, তাহলে আমরা সবাইকে নিয়ে, যার যার দলের মতো কাজ করবে, সবাইকে নিয়ে আমরা সম্প্রীতির এক রায়পুরা গড়ে তুলতে হবে। দেখেন এটা কিন্তু মৌলিক কথা। যদি আপনি মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি না করতে পারেন, সম্পর্ক বৃদ্ধি না করতে পারেন, একে অপরের বিরুদ্ধে যে বিদ্বেষ আছে এটা যদি কমাতে না পারেন, তাহলে যত উন্নয়নের কথাই বলেন সবগুলো গল্পে থেকে যাবে। সবার আগে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি তৈরি করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, হয়তোবা আপনারা মুরব্বীরা বলবেন সামনে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এরকম বলতে পারেন, তাই না? কিন্তু আমিও বলি, বড় দল হিসাবে ওনারা এটা কামনা করতেই পারেন, কিন্তু রায়পুরার প্রেক্ষাপট ভিন্ন। কারণ হলো এই কারণে, এইখানে যদি এখানে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, দুই দলের বাইরে বিকল্প নেতৃত্ব তৈরি করতে হবে এখানে। তাহলে দুই দলের মারামারি কমানো যাবে না। দুই দলের এক দল আইলে আরেক দলের পিড়াবে, আর এই দল আইলে এই দলের পিড়াবে। তো এটা বন্ধ করতে হইলে সবার আগে আমি বলছি, উন্নয়নের জন্য সম্প্রীতির প্রয়োজন আছে। আপনারা যদি ভোট দেন, আমি বলেছি শুরুতে, বিএনপির ভাইরা আমাদের কলেজার ভাই, তাদেরকে নিয়ে আমরা রায়পুরা গড়ব। একইভাবে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, ওনাদের সাথে পরামর্শ করে রায়পুরা প্রধানত এই ঝগড়াকে বন্ধ করার জন্য সংসদ থেকে নিয়ে প্রয়োজনে বিদেশি রাষ্ট্রেরও আমরা হস্তক্ষেপ কামনা করবো ইনশাআল্লাহ। তো সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা এখন পর্যন্ত অনেক দলকে সংসদে নিয়েছেন। আমি কোনো জাতীয় কথা বলতে চাই না, আমি রায়পুরার কথা বলতে চাই। রায়পুরার মানুষ হিসাবে আমরা আসুন, দল মত নির্বিশেষে এখানে আগামীতে শান্তির পক্ষে, ইসলামের পক্ষে সকল দল মতকে তাদের মতামত যেন স্বাধীনভাবে পালন করতে পারে, সেই লক্ষ্যে সকল দল সকল মত সবার স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে আসুন আগামী নির্বাচনে আমরা হাত পাকাকে বিজয়ী করি। হাত পাকা বিজয় হইলে তাদের ক্যাডার বাহিনী হবে না, তাদের চান্দাবাজ বাহিনী হবে না, তারা এক দলের মধ্যে আরেক দলের মধ্যে কোনো ক্ষতি তৈরি হোক এরকম করবে না, বরঞ্চ মানুষের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা কায়েমের জন্য তারা জীবন দেবে। হাত পাকার কর্মীরা যারা আছেন, ওনারা শান্তিপ্রিয়, ওনারা আল্লাহর বিধান মানেন, সেভাবে নিজেদের জীবনকে সাজান। এই জন্য আমি আপনাদেরকে বলতে পারি, তাদের দুনিয়ার স্বার্থ মুখ্য নয়। কারণ আমরা রাজনীতি করে হলো ইবাদতের রাজনীতি। আমরা মনে করি আমাদের মাধ্যমে যদি কোনোভাবে মানুষের উপকার হয়, সেটা আমাদের নাজাতের ওসিলা হবে। আমরা মনে করি
আমরা নির্বাচিত হয়ে মানুষের অধিকারটুকু মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি, কিয়ামতের ময়দানে এটা আমাদের নাজাতের ওসিলা হবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে জনমত গড়বেন এবং আসুন আমরা সবাই মিলে, আমি তো আবারও বলছি এখানে দল নয়, যদি আগামীতে আমরা নির্বাচিত হই আমরা বলবো আমরা সকল দলের ভোটে নির্বাচিত হয়েছি এবং বলবো রায়পুরায় ইতিপূর্বে যারা এমপি হয়েছেন তারা নির্দিষ্ট দলের এমপি হয়েছেন, আমরা বলবো আমরা কোন দলের এমপি হয় নাই, আমরা রায়পুরাবাসীর এমপি হয়েছি। রায়পুরা 10 লক্ষ মানুষ রয়েছে, সেই 10 লক্ষ মানুষ সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, আরো আদার্স দল করুক, ইসলামী আন্দোলন করুক, জামাত করুক, সবাইকে নিয়ে আমরা একটা সম্প্রীতির রায়পুরা করতে চাই। এই জন্য দেখেন আমার লিফলেটে লেখা আছে, আসুন ও একসাথে গড়ি ভবিষ্যতের রায়পুরা। একসাথে যদি না হইতে পারি ভবিষ্যতের রায়পুরা গড়তে আমরা পারবো না। এই জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।